আজকের গল্প জীবন যুদ্ধ। আমি বাবলু আপনাদের গল্প শোনাচ্ছি জীবন যুদ্ধ পর্ব দ্বিতীয়। আজ রাতে অভিরূপ ও আদিত্যবাবু নিজেদের গাড়িতে বাড়ি ফিরে আসে। অভিরূপ আদিত্যবাবুকে বলে, বাবা, এতদিন একটা বড় দায়িত্ব পূর্ণ করতে পেরে নিজেকে সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে ভালো লাগলো। আজ অভিরূপের আনন্দ যেন মাপা যাবে না। প্রতিদিনের মতন আজ অভিরূপ নিজের চেম্বারে বসে চিঠির ডিকটেশন দিচ্ছিল। অফিসের বড়বাবু চেম্বারের দরজা খুলে অভিরূপকে বলে, স্যার আসবো? অভিরূপ মাথা নেড়ে চেয়ারে বসতে বলে। ডিকটেশনের কাজ শেষ হলে অভিরূপ বলে, বড়বাবু বলুন। বড়বাবু বলে, কয়েকদিন আগে আলাপনবাবু লোনের জন্য আবেদন করেছিল, সেই ফাইলটা আপনার কাছে পাঠিয়েছি, কিন্তু এখনও আপনি কোনো উত্তর দিলেন না। এদিকে আলাপনবাবু আমাকে তাড়া দিচ্ছে। অভিরূপ বলে, আমি দেখেছি। অভিরূপ ভাবে কয়েকদিন আগে বকেয়া টাকা পেয়েছে, আবার কাকাবাবুর এত টাকা কিসের প্রয়োজন হলো? আজ রবিবার। অভিরূপ সকালে ঘুম থেকে উঠতে দেরি করে। এর মধ্যে আদিত্যবাবু শরৎকে নিয়ে বাজার থেকে সবজি, মাছ, মাংস নিয়ে এসেছে। বাবা ছেলে একসাথে বসে কফি খাওয়ার অভ্যাস, এমনকি কোম্পানিতে গেলেও একসাথে বসে কফি খাবে। তাই আদিত্যবাবু শরৎকে বলে, তোর ছোটদাবাবুকে ডেকে দে, কত ঘুমাবে। শরৎ দোতলায় ডাকতে চলে যায়। এর মধ্যে আদিত্যবাবুর বন্ধু আলাপনবাবু ঘরে ঢোকে। অভিরূপও নিচে নেমে আসে। একসাথে সবাই কফি খেতে থাকে। আলাপনবাবু বলে, আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, সামনের মাসে 15 তারিখে। ছেলের বাড়ি তাড়াতাড়ি পড়ল, তাই হাতে সময় কম। আদিত্য, তুই আমার শুধু বন্ধু না, ভাইয়ের মতন, তাই পাশে থাকিস। অভিরূপ বাবা, তুমি অবশ্যই বিয়ের দিন উপস্থিত থাকবে। অভিরূপ বলে, কাকাবাবু, আপনি শুধু বাবার বন্ধু না, আমার কাছে আপনার স্থান আমার বাবার মতন, তাই আপনি নিশ্চিত থাকুন, আমি অবশ্যই যাব। আদিত্যবাবু আজ দুপুরে খাওয়া দাওয়া করার পর বন্ধুকে বাড়িতে পাঠায়। কয়েকদিন অভিরূপ একটু বেশি ব্যস্ত ছিল। অন্য রাজ্যের একটা কোম্পানি তাদের কিছু প্রোডাক্ট অভিরূপের কোম্পানি থেকে বানিয়েছে, নিজেদের রাজ্যে বিক্রি করবে। আজ রাত 8টায় গ্র্যান্ড হোটেলে কয়েক কোটি টাকার একটা কন্ট্রাক্ট হয়। অভিরূপ বলে, মিস্টার রায়, আজ কাকাবাবু মেয়ের বিয়ে, আপনি যাবেন তো? মিস্টার রায় বলে, অবশ্যই যাব স্যার। অভিরূপ নিজের গাড়িতে মিস্টার রায়কে নিয়ে আলাপনবাবুর বাড়ি পৌঁছায়। বিয়ের অনুষ্ঠানে পৌঁছাতে প্রায় রাত 9টা বেজে যায়। কোম্পানির অনেক কর্মচারী নিমন্ত্রিত হয়েছে, তারাই অভিরূপকে আমন্ত্রণ জানায়। আদিত্যবাবু ছেলেকে বলে, যাক, ঠিক সময় এসেছিস। অভিরূপ বলে, বাবা, আজ নতুন কন্ট্রাক্টের এগ্রিমেন্ট ফাইনাল হলো। অ্যামাউন্টটা কত জানো? 2.5 কোটি টাকা। আদিত্যবাবু বলে, আজকে দিনটা তাহলে লাকি বল। অভিরূপ বলে, ঠিক বলেছ বাবা, বিয়েবাড়িতে সানাই বাজছে, ভালোই লাগছে। এদিকে আলাপনবাবু খবর পেয়ে দৌড়ে আসে, বলে, বাবা অভিরূপ, তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি, এটা নিজের বাড়ি মনে করো। আলাপনবাবু অভিরূপকে নিয়ে যায় মেয়ে অর্পিতার সঙ্গে দেখা করতে। অভিরূপ নিজের পকেট থেকে একটা হিরে বসানো সোনার আংটি
বার করে। এটা কলকাতার নামকরা এক হীরের দোকান থেকে কেনা, তা প্রায় 50,000 টাকা দাম পড়েছে। অভিরূপ অর্পিতাকে বলে, আপনি এটা একবার পরে দেখুন তো। বাবার মুখে শুনে আমি এটা আইডিয়া করে এই আংটিটা নিয়ে এলাম। অর্পিতা আংটিটা পরে দেখে বলে, হ্যাঁ, এটা ঠিক হয়েছে। অর্পিতার বন্ধুরা পাশে বসে এটা দেখে বলে, কি সুন্দর, এত দামি। বলে, ইনি কে রে অর্পিতা? অর্পিতা পরিচয় করিয়ে বলে, ইনি ডিএ অ্যালুমিনিয়াম অ্যালয়ের মালিক অভিরূপবাবু। সব বন্ধুরা নমস্কার জানায়। অভিরূপকে কয়েকজন স্টাফ ডেকে নিয়ে যায়। অর্পিতার বান্ধবীরা বলে, এনার নামটা অভিরূপ যে রেখেছে তার সত্যি চোখ আছে, সুন্দর দেখতে, লম্বা ছিপছিপে চেহারা, সত্যি হ্যান্ডসাম। পাত্র ও বরযাত্রীরা সবাই এসে পৌঁছায়। সবাই আপ্যায়ন করছে, চারিদিকে বাজি ফাটছে, পরিবেশটা খুব সুন্দর হয়ে উঠেছে। বিয়ের মণ্ডপে পাত্রীকে আনা হয়। পাত্রের বাবা পাত্রীকে আশীর্বাদ করতে এগিয়ে আসে। পাত্রীর গায়ে সোনা গয়না দেখে পাত্রের বাবার মাথা গরম হয়ে যায়। আলাপনবাবুকে পাত্রের বাবা বলে, কি মশাই, আপনি বলেছিলেন একমাত্র মেয়ে, কোনো কিছুর অভাব রাখবো না, সাজিয়ে দেব। এখন দেখছি মেয়ের হাতে গলার পাতলা পাতলা সোনা দিয়েছেন। আলাপনবাবু বলে, না বেআই মশাই, ভালো করে দেখুন, এগুলো অনেক মোটা। পাত্রের বাবা বলে, ও আমি অন্ধ, মোটা হার আমি চিনি না, এগুলো ইমিটেশন মনে হচ্ছে। দেখুন, আমি পাত্রের বাবা, আমার একটা সম্মান আছে, এসব বেয়াদবি আমি মেনে নেব না। তার চেয়ে বরপণ 2 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, সেটা 3 লক্ষ টাকা করে দেবেন, আর এই টাকাটা এক্ষুনি দিতে হবে। আলাপনবাবু বলে, ঠিক আছে, এখন 2 লক্ষ টাকা দিচ্ছি, বাকি 1 লক্ষ টাকা 1 মাস পর দিয়ে দেব। পাত্রের বাবা যেন তেলে বেগুনে জ্বলে উঠল। আমাদের সঙ্গে প্রতারণা করা? আপনাকে আমি বিশ্বাস করি না, মিথ্যেবাদী। পরিস্থিতি অনেকটাই জটিল হয়ে ওঠে। আদিত্যবাবু এগিয়ে যায় পরিস্থিতি সামাল দিতে। বলে, আলাপন আমার বন্ধু, ওর মতো সৎ মানুষ কম দেখা যায়। আর ও যখন কথাটা শেষ হতে দিল না, পাত্রের বাবা বলে, চুপ করুন মশাই, শরীর সাক্ষী মাতাল, আমি আপনাদের মতলব বুঝতে পেরেছি। অভিরূপ এবার এগিয়ে যায়, বলে, আপনারা একটা বিয়ের মতন শুভ অনুষ্ঠানে 2টো পরিবার আজ থেকে একটা পরিবার হবেন, এসব আপনাদের মানায় না। ঠিক আছে, বাকি 1 লক্ষ টাকার চেক আমি লিখে দিচ্ছি। অভিরূপ বলে, মিস্টার রায়, চেকটা গাড়ি থেকে নিয়ে আসুন। চেকে 1 লক্ষ টাকা লিখে দিয়ে অভিরূপ সই করে দেয়। পাত্রের বাবা চেকটা হাতে নিয়ে দেখে ডিএ অ্যালুমিনিয়াম অ্যালয় কোম্পানি। অভিরূপ বলে, এটা আমার কোম্পানি। পাত্রের বাবা এবার শান্ত হয়। অর্পিতা এবার বিয়ের পিঁড়ি থেকে উঠে পড়ে। পাত্রের বাবাকে বলে, চেকটা আমার হাতে দিন। পাত্রের বাবা বলে, মা লক্ষ্মী, এসব ঠিক হয়ে গেছে। অর্পিতা চেকটা নিয়ে নেয়, বলে, আপনি পাত্রের বাবা, আমার হবু শ্বশুর মশাই আপনি। আপনার কাণ্ড কারখানা দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। কি ভালো মানুষ আপনি, আমার বাবাকে কত কি বললেন। মিথ্যাবাদী বলতেও সংকোচ করলেন না। আমার কাকাবাবু এত সম্মানীয় ব্যক্তি, তাকে এখানে উপস্থিত প্রায় প্রতিটা মানুষ ভগবান মনে করে। আপনি কাকাবাবুকে শরীর সাক্ষী মাতাল বললেন। কাকাবাবু শুধুমাত্র মেয়ের বিয়ে বলে মাথা নিচু করেছে, তা না হলে আপনাকে এই বাজে কথা বলার জন্য চাপকাতো। আর অভিরূপবাবু, আপনি কেমন ছেলে? কাকাবাবু আপনার বাবা, আপনার সামনে
ওনাকে এত অপমান করলো, কিছু বললেন না? অন্তত চেকটা ছুঁড়ে মুখে মারলেন না কেন? হবু শ্বশুরমশাইকে বলে, আমি যে সোনার জিনিস পরে আছি তা বাজার মূল্য 5 লক্ষ টাকা হবে। ওর পিতা আলাপনবাবুকে বলে, বাবা, আমি যদি এই বাড়িতে বিয়ে করি তাহলে টাকার লোভে আমার উপর অত্যাচার করবে, একটা সময় আমাকে মেরে ফেলবে, তাই এই বাজে মানুষদের বাড়ি আমি বিয়ে করব না। আপনারা যেতে পারেন। পাত্র বিদায় নেয়। আলাপনবাবু কান্নায় ভেঙে পড়ে। অর্পিতাকে দোষারোপ করে, এ তুই কি করলি মা? পুরোহিত মশাই বলে, এ লগ্নে মেয়ের বিয়ে না হলে মেয়ে লগ্নভ্রষ্টা হবে। উপস্থিত অনেক মহিলাই কান্নাকাটি করতে থাকে। আদিত্যবাবু ভিড় ঠেলে বাইরে বেরিয়ে আসে। মিস্টার রায়কে দেখে বলে, রায়, অভিরূপকে ডাকো তো। অভিরূপ এসে আদিত্যবাবুর সামনে দাঁড়ায়, বলে, বাবা, ডাকছিলে, কিছু বলবে? পাশে একটা ফাঁকা ঘরে আদিত্যবাবু অভিরূপকে নিয়ে ঢোকে, দরজার বন্ধ করে দেয়। আদিত্যবাবু ছেলেকে বলে, অভিরূপ, তোমার মা মারা যাওয়ার পর সেই তোমার ছোটবেলা থেকেই আমি চেষ্টা করেছি তুমি তোমার মায়ের অভাব যাতে না বুঝতে পারো, তাই আমি দূরের চাকরি ছেড়েছি। কারণ আমি তখন বুঝেছিলাম যে তোমাকে বড় করে মানুষ করতে হবে। এখন তুমি বড় হয়ে নিজের পায়ে দাঁড়িয়েছ, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েছ। বাবা হয়ে আমি চাই আজ এক্ষুনি তুমি অর্পিতা মাকে বিয়ে করো। অভিরূপ বলে, বাবা, আমি কোনোদিন তোমার কথার অবাধ্য হয়নি, আজও হব না। আমি এই বিয়েতে মত দিলাম। আদিত্যবাবু ছেলেকে জড়িয়ে ধরে, বলে, আমি জানতাম তুই এটাই করবি। আদিত্যবাবু ছেলের সঙ্গে ঘর থেকে বেরিয়ে আসে। বিয়ের মণ্ডপের সামনে বন্ধু আলাপন, মেয়ে অর্পিতা ও আরও অনেকে তখনও কেঁদে চলেছে। আদিত্যবাবু কোম্পানির স্টাফদের বলে, শম্ভু, বাবা, বিয়ের মণ্ডপটা পরিষ্কার করার ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে পরিষ্কার করার কাজ শুরু হয়। একজনকে দেখে বলে, সানাইটা জোরে বাজাতে বলো। আদিত্যবাবু নিজের বন্ধুকে বলে, কিরে, তোদের এত কান্নার কি আছে? আমার জানা একটা খুব ভালো ছেলে আছে, তাকে রাজি করিয়েছি, সে অর্পিতা মাকে বিয়ে করবে। সামনে দাঁড়িয়ে থাকা মহিলাদের আদিত্যবাবু বলে, তোমরা অর্পিতা মাকে নিয়ে গিয়ে সুন্দর করে সাজাও। উপস্থিত মহিলারা অর্পিতাকে নিয়ে ঘরে চলে যায়। আলাপনবাবু এখন স্বাভাবিক হয়। অর্পিতার কাছে গিয়ে বলে, দেখ মা, আদিত্য আমার বিশ্বস্ত বন্ধু, ও তোর জন্য নিশ্চয়ই ভালো ছেলেকে রাজি করিয়েছে। অর্পিতা বলে, বাবা, তুমি আর কষ্ট পেও না, কপালে যা আছে তাই হবে। নমস্কার, আমি এতক্ষণ গল্প শোনাচ্ছিলাম। এই গল্পের পরবর্তী অংশ শুনতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটা লাইক দিয়ে গল্পের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।